কি বলছো ড্যাডি? উঠবি? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পট দ্য প্রিয় ব্লগ। নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত। নতুন একটি দিন, নতুন একটি ব্লগ শুরু করলাম। মঙ্গলবারের সকালবেলা ঘুম থেকে উঠে যখন নিচে নামি, নিচে দেখি শাক কিনে শাক কেটে সব রকম রেডি হয়ে গেছে। মা শুধু রান্নাটা করবে। আমি বললাম যে তুমি সরে যাও, আমি শাকটা ভেজে দিচ্ছি। দেখো, আমি ওরকমভাবে এখন রান্নাবান্না কিছুই পারি না, তবে টুকটাক দাঁড়িয়ে ওই নেড়ে দিতে পারি। ওই শাক ভাজাটা করে দেবো আর বললাম যে তুমি পরে মাছের ঝোল টোল যা রান্না করবে। আর অ্যাকচুয়ালি শাক ভাজাটা হয়ে গেলে যে যা খাবে, মানে ব্রেকফাস্টের সময় কেউ জল ঢালা ভাত খেতে পারে, আমি গরম ভাত খাবো, তো ওইটা হয়ে গেল। আর পরে বাকি যা রান্না করবে দুপুরবেলা। আমি ওই জন্য মাকে বললাম যে সরে যাও, আমি শাক ভাজাটা করে দিচ্ছি। আর ওদিকে দেখো আমার জন্য প্রেসার কুকারে গরম ভাত আলু ভাতে দিয়ে দিয়েছে, আর ডিম সেদ্ধ অলরেডি হয়ে গেছে। তো আমার মোটামুটি আলু সেদ্ধ, ডিম ভাতে, শাক ভাজা আর লালু মামা ওদিকে মাছ ধরছে। দেখা যাক কী হয়। যদি টাইমের মধ্যে হয়ে যায় তাহলে মা বলেছে মাছটা রান্না করে দেবে। আমি এই প্রেগনেন্সি জার্নিতে কিন্তু শাকটা মোটামুটি ভালোই খাচ্ছি, কারণ এই সময় শাক খাওয়াটা খুবই ভালো বলে। তো আমি এই জন্য আমার খাওয়ার লিস্টে শাক থাকে। আরেকটা যেটা বলে ডাল সেদ্ধ খেতে, মসুর ডাল, ওটা কিন্তু আমার একদমই খাওয়া হয়নি, কারণ আমি ডাল খেতে কোনো দিনই ভালোবাসি না। বলতে পারো পুরো জার্নিতে আমি একবার কি দুবার হয়তো ডাল খেয়েছি, তাও ঠিক নেই, কারণ আমার একদম ভালো লাগে না ডাল খেতে। আজকে মঙ্গলবার, আমি কয়েকদিন এখানে থাকলাম। কি হচ্ছে, আমার এখান থেকে ডেলি যাতায়াত করতে একটু কষ্ট হচ্ছে। ছেড়ে দিয়ে আসছে নিয়ে আসছে ঠিকই, হলেও না আমার একটু জার্নি হয়ে যাচ্ছে। ওই জন্য কালকে বুধবার, কালকে আমি যতদূর সম্ভব কাঁথি যাব এখন বেশ কয়েকদিনের জন্য। তারপরে আবার প্ল্যানিং আছে রবিবার দিন কলকাতা যাব ডক্টর দেখাতে। জানি না কতটা কি সাকসেসফুল হবে। আমি এটা চিন্তা ভাবনা আমি তোমাদের দাদাভাই করে রেখেছি, কারণ যেহেতু এখন 8 মান্থে পড়েছি, তো এই 8 মাসে একটা আমাদের কলকাতায় ডক্টর দেখিয়ে আনা জরুরি, কারণ এর পরের মাসটা তো একদমই রিস্কের ব্যাপার। তো ওই জন্য এটা আমরা চিন্তা ভাবনা নিয়েছি। তো এদিকে শাক ভাজাটা করছি, আর দেখো শাকটা আলাদা করে নামাইনি, মাঝখানে একটু জায়গা ফাঁকা করে ওতে তেল গরম হতে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বাড়িতে নেই, তো পরে অ্যাকচুয়ালি এইসব কাজকর্ম কমপ্লিট হলে লালু মামা যাবে আবার বাজার করতে। আর এই শাকটা কি বলো তো, এটা কলমি শাক। আমাদের এদিকে ভীষণই খাওয়া হয়, খেতেও ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। এই কলমি শাক দিয়ে জল ঢালা ভাত খুবই ভালো লাগে, কিন্তু আমি খাবো বললেও আমাকে বাড়িতে আর বেশি জল ঢালা ভাত খেতে দিচ্ছে না, কারণ বলছে না বেশি খাওয়া এই সময় ঠিক নয়। তো ওই জন্য আমি গরম ভাতই খাবো, কিন্তু আমার না এখন জল ঢালা ভাত খেতে খুবই ভালো লাগে। সব ভালো লাগাকে তো আর বাড়ির লোক গুরুত্ব দেবে না, আর নিজেকেও বুঝতে হবে। যত দিন যাচ্ছে আমার মধ্যে আস্তে আস্তে ভয়টাও প্রচুর কাজ করছে। মানে এরপরে একটা সামনে কি হবে না হবে ওইটার ভয় এত কাজ করছে, তোমাদেরকে কি বলবো। আমাকে তো তোমাদের দাদাভাই কেন বাড়িতে সবাই বলছে যে এত ভয় পেতে না বা খুব বেশি টেনশান করতে না, কারণ টেনশান করলে হাই প্রেশার হয়ে যাবে, আর প্রেশার হাই হয়ে গেলে কিন্তু ওটা খুবই বাজে একটা ব্যাপার হবে। কিন্তু কি করব, নিজের মনের ভেতরে যদি ভয় সবসময় জড়িয়ে ধরে, খালি ভয় কি হবে। আর ইউটিউবে শুধু বিভিন্ন রকমের ভিডিও দেখছি, তো ওইগুলো দেখে আরও টেনশন বেড়ে যাচ্ছে। তো নিজেকে একটু ঠিক করতেই হবে। আসলে আমি এমনিতে একটু ভীতু মানুষ, তো ওই জন্য আমার মানে আরও বেশি ভয় লাগছে। ভীতু মানে ওই ইঞ্জেকশন ডাক্তারের দিক থেকে একটু আমি ভয় পাই। যাই হোক, এদিকে শাক ভাজাটা হয়ে গেছে। আমি এই জন্য একটু বাইরের দিকে যাব, গিয়ে দেখবো যে লালু মামা কী মাছ ধরেছে না ধরেছে। আমার মাছ ধরা দেখতে না অ্যাকচুয়ালি ভীষণ ভালো লাগে। আর বললে বিশ্বাস করবেন, আমি ইউটিউব বা ফেসবুকে প্রচুর মাছ ধরার ভিডিও দেখি, আমার এত ভালো লাগে মাছ ধরার ভিডিও। তো এদিকে লালু মামা এসে মাছ ধরছে, গিয়ে যখন দেখি ফার্স্ট জাল ফেলিয়েছে, এখনও অবধি একটাও মাছ পড়েনি। আমি তো লালু মামাকে বললাম যে কিছু মাছ ধরো না ধরো, আমার জন্য একটু মৌরলা মাছ ধরে দিও। এই পুকুরটাই আমাদের মৌরলা মাছ বেশ ভালোই হয়। মৌরলা মাছটা ধরে দিলে আমার ওটা দিয়ে বেশ ভালো খাওয়া হয়। তো লালু মামা এখানে জালটা ফেলেছে, আর কেমনভাবে জড়িয়ে গেছে দেখো। এদিকে আজকে বাড়িতে লোক কাজ করছে, পুরো এই জায়গাগুলো পুরো ঘাস হয়ে গেছে, কিছুটা পরিষ্কার হয়েছে, পুরোটাই পরিষ্কার হবে। পুরো লোক কাজ করছে, কারণ প্রচুর জঙ্গল হয়ে গেছে। আর তাছাড়া বর্ষাকাল আসছে, তো টুকটাক শাকসবজি লাগানো হবে, তো এই জন্য এই জায়গাগুলো পুরো আমাদের এখন পরিষ্কার চলছে।
আর জানো অনেক দিন হলো কষারিয়া যাই না, ওই জন্য আমার মাঝে মাঝে খুব মন খারাপও করছে। আগে যেখানে মাসে 2 মাসে তো একবার যেতামই, আজকে কতগুলো দিন হয়ে গেল কষারিয়া যাইনি। তো এইসব মাছ ধরা এইগুলো দেখলে খুব বেশি করে কষারিয়ার কথা মনে পড়ে, তাতা তিতুনের কথা তো মনে পড়েই। কি আর করব, সিচুয়েশান এখন এমন, ভগবান সব কিছু ঠিকঠাক রাখলে পরেই যাব একদম। যেটা ভেবে রেখেছি, জানি না কতটুকু কী হবে, দুর্গাপুজোর সময়ই একদম যাব। দেখা যাক। মানে সত্যি আর মাঝে মাঝে বোর হয়ে যাচ্ছি লাইফে। এই কাঁথি আর বাড়ি, কাঁথি আর বাড়ি, এইটুকুই আমার এখন জানি। আগে কত ঘুরতাম বলো তো, মানে সব কিছু পরপর হারিয়ে যাচ্ছে। একটা সপ্তাহ একটা সফেদা পেড়ে দিয়েছি, এখানে বালির ভেতরে ঢুকিয়ে রাখি। এগুলো ছোটবেলায় করতাম এইসব কাজ। জানি না এটা আমার লাস্ট অব্দি মনে থাকবে নাকি আর আদৌ পাবো নাকি, কিন্তু এগুলো ছোটবেলায় করতাম, থাকুক। মা এসছে ভেবেছে কত মাছ পড়েছে, দেখবে একটাও কিছু পড়েনি। হ্যাঁ পুরো জ্বলে গেছে পাল্লাটা। হয় পড়েছে পড়েছে পড়েছে। কয়েকটা মৌরলা মাছ পড়েছে আর একটা রুই পড়েছিল। তো বাকি আরও এখন লালু বাবা মাছ ধরছে। আমাকে মা বলল যে তুমি যাও, গিয়ে স্নান টান করে নেবে, যাও, আমি এখানে মৌরলা মাছ কয়েকটা কেটে তোমার জন্য একটু হালকা করে ঝাল করে দিচ্ছি, অন্তত তুমি খেয়ে যাওয়ার মতো। বললাম ঠিক আছে। তো আমি এসে এখন স্নানে যাব। আর সকালবেলা বাড়িতে সবজিওয়ালা এসেছিলো, কত শাক আটি এনে রেখেছে দেখো। যাই হোক, এখন আমার জন্য এত ট্রিটমেন্ট, এত কিছু চলছে। এদিকে মা এসে, আমি স্নান করে যখন মানে খেতে আসি, দেখি যে মাছটা কাটা হয়ে ভাজা চলছে আর পাতলা একটা জল ঢেলে দিয়েছে। অ্যাকচুয়ালি মৌরলা মাছ আর একটু মাখা মাখা রান্না হলে ভালো হয়, আমার জন্য আপাতত একটু জল ঢেলে করে দিয়েছে, পরে যা হবে হবে। কি কি বলছো ড্যাডি, উঠবি? আজকে এতটা লেট হয়ে গেছে কি বলবো। তো এই রেডি হয়েছি, লালু মামা নিচে গাড়িটা স্টার্ট দিচ্ছে, দিলেই যাব। আর আমার এই সময় এত মানে তাড়াহুড়ো করে একটু রেস্ট না নিয়ে বেরোলেই নয়। দাও দাও তুমি এখন কি বলো তো, সাদা যায় বেরিয়ে যাব, ওই জন্য ভাবলাম যে জানালাগুলো অন্তত লাগিয়ে দিয়ে যাই, কারণ এখন ওয়েদারের কথা বলা যায় না। যদিও আমাদের এদিকে কাঁথিতে এখন অবধি তেমন কোনো ভালো বৃষ্টিই হয়নি, তাও একটু দেখি মেঘলা হয়েছে। ওই জন্য ভাবলাম বাই চান্স যদি বৃষ্টি হয় পুরো বিছানাটা ভিজে যাবে, ওই জন্য আমি জানালাটা লাগিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের এগুলো কোনো মানে মাথাতেই থাকবে না। আর আজকে বিশেষ করে ওর বিজনেস মিটিং আছে, মানে কোনো কথাই, সংসারের কোনো কিছুই ওর মাথায় থাকবে না। আর ওদিকে লালু মামাকে চিৎকার করছিলাম তাড়াতাড়ি বেরোনোর জন্য, কারণ লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে চিৎকার করছে। আসলে লালু মামা তো ওই কাজগুলো করে আবার রেডি হবে, ওই জন্য আর কি। 5টা বাজে, এমনি আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সারাদিন গরমে কি বলবো, বলার বাইরে এত কষ্ট হচ্ছে। তার উপরে তোমাদের দাদাভাই লালু আমাকে একটার পর একটা কাজ দিচ্ছে। এক্ষুনি কি জল নিয়ে এসো, মানে আজকে ওর বিজনেস মিটিং আছে বাড়িতে, জল নিয়ে আসো। আবার এক্ষুনি কি আবার একটা কি আনতে দিয়েছে, পলিথিন কিছু একটা লাগবে কোনো কাজে, মানে একটার পর একটা কাজ দিয়েছে। মানে আমাকে আনতে এসছে এই সময় যত কাজ দিয়েছে, যা রাগ উঠছে গরমে, আমার কিছু বলার নেই। কোনো রকমে বাড়িতে গিয়ে একটু শুয়ে পড়বো, তাতে কি একটার পর একটা কাজ দিয়েই যাচ্ছে লালু আমাকে। লালু আমারও কিছু করার নেই, বলছে বৌমা আমি কি তোমাকে ছেড়ে দিয়ে এসে আবার আসবো? ভাবলাম সেই আবার ছেড়ে দিয়ে এসে আবার আসবো কেন, কাজগুলো কমপ্লিট করে নাও, কমপ্লিট করে নিয়ে আমাকে নিয়ে যাবে। তো 5টা বেজে গেছে এখন অবধি আসেনি এখনো। বেটাকে ছাড়তে হয়েছে, ওটা টিউশনে পড়তে যাই, ছাড়তে হয়েছে, চালিয়ে শেষে। বাড়িতে এসে দেখি ওর মিটিংয়ের সব প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। যাই হোক, ওটা চলছে চলুক, আমি একটু এবারে ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেব। আর তোমাদেরকে একদম প্রথমেই বলেছিলাম যে আমার এই জার্নিতে একটা বড় প্রবলেম হয়েছিল, অনেক দিন আগেই বলেছিলাম, শেয়ার করা হয়েছিল না। তো চলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমার মতো যারা আছো তাদের জন্য খুব উপকার হবে, আর এছাড়া যারা বেবি প্ল্যানিং করছো তাদেরও আশা করি কাজে লাগবে।
আর আজকে জানো আমার 2 পা পুরো ফুলে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এই শরীরের ওপর যদি আমি 11টা টু 4টা ডিউটি করি আমার শরীর কতটা থাকবে বলো। যাই হোক, ডিউটি তো করতেই হবে। শরীর একদম খারাপ হয়ে গেছে, পা ফুলে গেছে, পা আর ফেলতে পারছি না। রাত্রেবেলা একদম ভাত খেতে নেমেছিলাম 10:30 11টার দিকে। ভাত খাওয়ার পরে ভাবলাম যে সকালবেলা তো আমি উঠতে পারি না, একটু শাকটা বেছে রেখে দিই, মার একটু হেল্প হবে। তো যাই হোক, আমি এবারে বলি কি হয়েছিল। তো প্রথমের দিকে কিন্তু প্রথম 2 মাস 3 মাস মতো আমার অতটা সেরকম কোনো কষ্ট হয়েছিল না। আমি পুরো কলকাতা যাওয়া থেকে আমাদের এখানে জেলার স্পোর্টস হয়েছিল, সব কিছুতে একদম খুব ভালোভাবে অংশগ্রহণ করেছিলাম। আমি ভাবতাম যে এই প্রেগনেন্সি জার্নিটা কোনো অসুখ নয়, এটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, সব কিছু কাজ করে এগিয়ে নিয়ে যাব। আমি ওরকম একটা উদ্যম নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পরে যে আমার জন্য এত কিছু অপেক্ষা করছে আমি তো জানতাম না। 3 মাসের শেষ থেকে মানে 4 5 6 এই 3 মাস আমি মানে বিভৎস ভুগেছি, বিভৎস। আর এখন যেগুলো কষ্ট হচ্ছে ওগুলো নর্মাল, বাট ওই 3 মাস আমার মাথা যন্ত্রণাটা আমি খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, প্রথমের দিকটাই আমি অতটা সাবধানতা অবলম্বন করিনি। মানে যাওয়া আসা মানে যেমন আগে কাজ করতাম তখনও তেমনভাবেই কাজ করে গেছে। আমি শুধু ভাবতাম কতজন তো করে, কত ভিডিও দেখি, কত কি করে, জিম করে এ করে, তো আমি টুকটাক এগুলো করলে কি হবে। কিন্তু না, এই জার্নিটা এমন প্রথম থেকেই আমাদেরকে একদম সাবধানতা অবলম্বন করতে হবে। মানে এরকম কোনো কথা না যে না না ঠিক আছে বাড়ির কাজ টাজ সবই করব, একদমই না। আর আমি সিঁড়িও ভীষণ ভেঙেছিলাম। তো তোমাদেরকে বলবো যারা বেবি প্ল্যানিং করছো বা আমার মতো জার্নিতে আছো, ভীষণভাবে সাবধানতা অবলম্বন করবে একদম প্রথম থেকে। কারণ কত মানুষকে কত সাধনা করলে, কত কষ্ট করলে মাতৃত্বের স্বাদ পাওয়া যায়। তো প্রথম থেকেই তোমরা সাবধানতা অবলম্বন করে চলবে। তো আমার 3 মাসের সময় হঠাৎ করেই কি হয়েছিল, শারীরিক কোনো কষ্ট ছিল না। একদিন রান্নাবান্না করে আমি ওপরে উঠে এসে হঠাৎ দেখি আমার না হালকা ব্লিডিং হয়ে গেছে। মানে ভাবতে পারবে না, ওই দিনটাই আমাকে একটা আলাদাই শিক্ষা দিয়েছে। আমি ওই দিন বাড়ির কাউকে কিছু বলিনি, সরাসরি তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি বাড়ি এসো। দুজন মিলে পুরো বেরিয়ে গেছি ডক্টরের কাছে। আর এমন একটা দিন ডক্টরও ছিল, এখানে ওখানে ছুটোছুটি করে ডক্টরকে দেখিয়েছি। মানে ওই দিনটা ভুলতে পারবো না। দুজনের দিকে তাকিয়ে আছি আর চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে যাচ্ছে। জানি না রিপোর্টে কি বলবে, সব কিছু ঠিক আছে তো, বেবি ঠিক আছে তো, শুধু এইটাই ভেবেছি। তারপরে ওই দিন এতটা কষ্ট করার পরে সন্ধেবেলা ডক্টর দেখানোর পরে সব কিছু রিপোর্ট দেখার পরে যে বেবি ঠিক আছে, বাট পুরোটাই আমাকে বেড রেস্ট দিয়ে দিল ওই দিন থেকেই। তো ওই জন্যই আমার মেন বাপের বাড়িতে থাকা, পুরো বেড রেস্ট। ওই দিনটা ছিল 26শে জানুয়ারি। আমি কোনো দিনও ভুলবো না, এতটা ভয়ানক একটা দিন আমার দুজনের কাছে ছিল। তো এটাই বলবো যে প্রথম থেকেই কিন্তু তোমরা সাবধানতা অবলম্বন করবে, বেশি সিঁড়ি ভাঙবে না। যারা এরকম জার্নিতে আছো বা এরকম প্ল্যানিং করতে চাইছো, ওই জন্য আমাকে অনেক মেডিসিনই নিতে হয়েছিল। ডক্টর এটাও বলেছিলেন যে এতটা ভয় পাওয়ার কিছু নেই, অনেকের ক্ষেত্রে এরকম হয়, তবে সব কিছু ঠিকঠাক থাকে। তো দেখো, জীবনে সব কিছু পাওয়া যে সত্যি এত সহজ নয়, সত্যিই তাই। প্রথমে আমি যতটা ইজি ভেবেছিলাম, তো পরের জার্নিটা এতটা আমার জন্য কষ্টকর ছিল আমি ভাবিনি। যাই হোক, দেখতে দেখতে এতগুলো মাস পেরিয়ে এসেছি, ভগবানকে ডাকছি আর 2 মাস যেন ঠিকঠাকভাবে পার করে দিতে পারি। আর তোমরাও আমার জন্য প্রে করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। তো চলো, আজকে ব্লগটা এতটুকুই। কাল দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ টাটা বাই। তোমরা সবাই খুব ভালো থেকো।